জেনে নেওয়া যাক যে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ কাজে যে প্রোটিন ইউজ করে থাকি ইন সিলিকো কাজ বা কম্পিউটেশনাল বায়োলজিতে সেই প্রোটিনের ওয়েব সার্ভার কোনটা এবং সেই ওয়েব সার্ভারে গিয়ে আমরা প্রোটিনটা কিভাবে খুঁজবো এবং প্রোটিনের যে বিভিন্ন ডেটা দেওয়া থাকে তা আসলে কি ইন্টারপ্রেট করে। প্রথমত আমরা কোনো একটা ব্রাউজারের ট্যাবে গিয়ে লিখবো পিডিবি। তো পিডিবি লিখে সার্চ দেওয়ার পর এরকম আরসিএসবি পিডিবি হোম পেজের একটা ডেটা আসবে। সো আমরা সেখান থেকে হোম পেজে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস পাবো। পিডিবি মিনস প্রোটিন ডেটা ব্যাংক। এখানে সব ধরনের প্রোটিনের মোটামুটি ক্রিস্টালাইজড একটি স্ট্রাকচারের সার্ভার। তো সেখানে যেহেতু এখানে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আমরা আমাদের একটা নোন প্রোটিন, যেমন আমি যদি সার্চ দিই সেক্ষেত্রে আমি আমার একটা নোন প্রোটিন সার্চ দিব, বা যে কোনো আননোন প্রোটিন সেটা হতে পারে। সার্চ দেওয়ার পর এরকম প্রোটিনের একটা অনেক ডেটা সহ ইন্টারফেস আসবে, যেখানে প্রোটিনের পিডিবি আইডি, এটা পিডিবি আইডি, দেন হচ্ছে প্রোটিনটা কোন সেলে কি টাইপের কাজ করে সেই ডেটাটা এখানে দেওয়া থাকবে। অ্যান্ড দেন প্রোটিনের ক্লাসিফিকেশন, আসলে সেলে প্রোটিনটা কি কাজ করে, এই পার্টিকুলার প্রোটিনটা আসলে সেলে সেল অ্যাডহেশনের কাজ করে। দ্বিতীয়ত যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে অর্গানিজম, কোন কোন অর্গানিজমে এই প্রোটিনটা আসলে থাকে এবং এক্সপ্রেস করে এবং তার ফাংশনাল অ্যাক্টিভিটি শো করে। হোমোসেপিয়েন্স এবং জেনোপাস লেভিস, এই দুই ধরনের অর্গানিজমে এই প্রোটিনটা পাওয়া যায় এবং এই দুই ধরনের অর্গানিজমের কম্বিনেশন কেন ইউজ করা হয়, জাস্ট বিকজ অফ এই প্রোটিনটা এই দুই ধরনের অর্গানিজমে অনেক দিন ধরে কনসার্ভ। তৃতীয়ত এক্সপ্রেশন সিস্টেম, এই প্রোটিনটার এক্সপ্রেশন সিস্টেম খুব ফাস্টলি দেখার জন্য জেনেটিক রিকম্বিনেশন সিস্টেমের মাধ্যমে এসকেরিশিয়া কোলি অর্থাৎ ই কলাইতে এটার এক্সপ্রেশন ঘটানো হয়। অ্যান্ড ফোর্থ অফ অল, এই প্রোটিনের কোনো মিউটেশন নেই। সো আমরা যে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন বা কোনো রিসার্চ অ্যানালিটিক্যাল কাজে এই প্রোটিনটাকে ইজিলি নিতে পারি। তারপরে যে গুরুত্বপূর্ণ ডেটাটি থাকে তা হচ্ছে ডেটা স্ন্যাপশটস, যেখানে এই প্রোটিনটার স্ট্রাকচারটা বিল্ড আপ করা হয়েছে এক্স-রে ডিফ্লেকশন মেথডের মাধ্যমে। আর আমরা যে কোনো অ্যানালিটিক্যাল কাজে বা রিসার্চের ক্ষেত্রে এক্স-রে ডিফ্লেক্টেড মেথডের প্রোটিনই আমরা নেই। এরপর আছে হচ্ছে রেজোলিউশন 2.20 অ্যাংস্ট্রম। সাধারণত কোনো প্রোটিনের এক্স-রে ডিফ্লেকশন মেথডে সেটার স্ট্রাকচার ক্রিয়েট করা হলে তার রেজোলিউশন 1.5 অ্যাংস্ট্রমের নিচে হলে সেই প্রোটিনের স্ট্রাকচার কোয়ালিটি অনেক ভালো হয়। তৃতীয়ত এই যে আর ভ্যালু গুলো দেওয়া আছে, এই আর ভ্যালু গুলো হচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু, সেগুলো যতটা জিরোর কাছাকাছি হওয়া সম্ভব ততটাই ভালো। তারপর এখানে একটা বক্স দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পিডিবি ভ্যালিডেশন অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড প্রোটিন ডাটা ব্যাংক ভ্যালিডেশন। এই টোটাল বক্সটা একটা প্রোটিনের স্ট্রাকচারাল জিওমেট্রি শো করে। প্রথমত দেখা যাচ্ছে আমার বাম সাইডে, বক্সের বাম সাইডে হচ্ছে অনেক মেট্রিক্স দেওয়া আছে এবং সেটার ভ্যালু ডান সাইডে দেওয়া আছে। সো প্রথমত ক্ল্যাশ স্কোর বোঝায় যে প্রতি এই প্রোটিনের প্রতি 1000 অ্যাটমের মধ্যে ওভারল্যাপ কতবার হচ্ছে। যদি বেশি ওভারল্যাপ হয় তাহলে স্ট্যাটিক জিওমেট্রি খুবই খারাপ, প্রোটিনটা রিঅ্যাকশন করবে না, খুব রিঅ্যাক্টিভিটি শো করবে না, কোনো লিগ্যান্ডের সাথে বাইন্ড করবে না। এবং দেখা যাচ্ছে এখানে ক্ল্যাশ স্কোর ভ্যালু 17। ইউজুয়ালি অ্যাকসেপ্টেড ক্ল্যাশ স্কোর ভ্যালু 10 এর মধ্যে হয়। দ্বিতীয়ত রামাচন্দ্রান আউটলায়ার্স, একটা প্রোটিনের ব্যাকবোন ফরমেশন, প্রোটিনের অ্যাক্টিভ সাইট, আলফা হেলিক্স, বিটা হেলিক্স, সেই ব্যাকবোন ফরমেশন গুলো একটা 3D স্পেসে কিভাবে ফোল্ড হচ্ছে, অর্থাৎ প্রোটিনের ফোল্ডিংটাই এই রামাচন্দ্রান আউটলায়ার্স শো করে। এখন আউটলায়ার্স বলতে বোঝানো হচ্ছে যদি প্রোটিনের একটা ফোল্ডিং, সেই ফোল্ডিংটা অ্যালাউড রিজিয়ন ছাড়া কতটুকু বাইরে গেল, অর্থাৎ আমার প্রোটিনের কনফরমেশনটা 3D স্পেস থেকে কতটুকু বাইরে যাচ্ছে, সেটা শো করে রামাচন্দ্রান আউটলায়ার্স। তারপর আছি সাইড চেইন আউটলায়ার্স। রামাচন্দ্রন আউটলায়ার্স যখন ব্যাকবোন নিয়ে কাজ করে, প্রোটিনের ব্যাকবোন অর্থাৎ অ্যাক্টিভ সাইট, বিটা শিট, আলফা শিট অর্থাৎ প্রোটিনের স্কেলেটন নিয়ে কাজ করে। সাইড চেইন আউটলায়ার্স কাজ করে হচ্ছে প্রোটিনের সাইড চেঞ্জ নিয়ে, যে প্রোটিনের সাইড চেইনের আউটলায়ার্স বা সাইড চেইনের কনফরমেশন গুলো কিভাবে ঠিকঠাক মতো আনা আছে। সো এক্সেপ্টেড সাইড চেইন আউটলায়ার্স ভ্যালু হচ্ছে 5 এবং 5 এর নিচে।